হ্যালো স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আমাদের নেক্সট টপিক নিয়ে, যেটি হচ্ছে ক্লাস 10 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভার সিরিজ, যেটা চলছিল 2019 এর জন্য। তো আমাদের নেক্সট কোশ্চেন গুলো আজকে আমরা দেখব। যেমন তোমরা প্রথম যে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করতে পারছো, সেটা হচ্ছে দেখো যে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে আলোচনা করো। আর বাকি কোশ্চেন গুলো আগের ভিডিওগুলোতে আলোচনা করে দেওয়া আছে। আজকে আমাদের সম্ভবত এটা 7 নাম্বার ভিডিও চলছে, ঠিক আছে। বাকিগুলো আগের ভিডিওতে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। তো জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটা আমাদের চাচ্ছে 4.6। তো জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটা কি, মানে জলবিদ্যুৎ কিভাবে আমরা উৎপাদন করতে পারি, এই বিষয়টা প্রথমে কে বলেছিল? তো তোমরা জানো এই বিষয়টা প্রথম বলেছিল মাইকেল ফ্যারাডে। আর জলবিদ্যুৎ উৎপাদনের জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল টি হলো, এটা হচ্ছে আমাদের ডাইনামোর নীতি। ভিত্তিগত কৌশলটা কি? ডাইনামোর নীতি, ঠিক আছে। ডাইনামো নীতি, যা ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের ওপর ভিত্তি করে গঠিত। তাহলে আমাদের বেসিক্যালি এখানে ডান হস্ত নিয়মটাই চাচ্ছে। তো আমি ডান হস্ত নিয়মটা বলে তোমাদের দেখাচ্ছি, এখানে লিখে দেখাচ্ছি। দেখো কি বলছে, ডান হস্ত নিয়ম, ঠিক আছে। তোমরা জানো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তাহলে সেটা হচ্ছে যে তোমাদের ডান হাতের দেখো ডান হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল কে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে। চুম্বক ক্ষেত্রের দিক বৃদ্ধাঙ্গুল পরিবাহী গতির অভিমুখ, বৃদ্ধাঙ্গুল যদি পরিবাহীর বাহির গতির অভিমুখ নির্দেশ করে, তবে মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের ডান হস্ত নিয়ম। এই ডান হস্ত নিয়ম আর বাম হস্ত নিয়মের মধ্যে একটাই পার্থক্য, যে ওখানে তর্জনী মধ্যমা লাস্টে বৃদ্ধাঙ্গুলের কথা বলা হয়েছিল, আর এখানে তোমার হচ্ছে তর্জনী, তারপর হচ্ছে বৃদ্ধাঙ্গুল, তারপর মধ্যমা, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার যদি দুটো এরকম করে নর্থ পোল সাউথ পোল থাকে, নর্থ পোল সাউথ পোল মানে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি করলাম। আর এর মধ্যে যদি একটা আর্মেচার রাখা হয়, আর এই আর্মেচারকে তুমি যদি ঘুরাও, ঠিক আছে, মানে এর মধ্যে যদি এরকম করে
ঘুরতে থাকে তাহলে কি হবে, যে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট জেনারেট হবে, এটা ফ্যারাডে বলেছিল। তাহলে তার উপরে ভিত্তি করে ডান হস্ত নিয়মটা এখানে গঠিত। তো আমাদের এটাই চাচ্ছিল যে কৌশলটি সংক্ষেপে লেখো। তাহলে ডান হস্ত নিয়মটাই হচ্ছে এখানে ভিত্তিগত কৌশল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে একটি বৈদ্যুতিক বাতিতে 220 মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 এম্পিয়ারের প্রবাহ ঘটে। ওই বাতিতে 110 মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে? ঠিক আছে, একটি বৈদ্যুতিক বাতিতে 20, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে। আচ্ছা, তাহলে দেখি কি বলা হচ্ছে। ভি এখানে দেওয়া হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, ভি এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 220 ভোল্ট। নেক্সট কি বলেছে, ভি 220 ভোল্ট মেন্সের সঙ্গে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে আর কি, মানে এখানে আই হচ্ছে 1 এম্পিয়ার। ঠিক আছে, নেক্সট কি বলেছে, যে ওই বাতিতে 220 মেন্সের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে, মানে সেকেন্ড ক্ষেত্রে এটাকে বলেছে, যেটাকে আমি V1 ধরে নিলাম, এটাকে I1 ধরে নিলাম, আর এটাকে V2 ধরে নিলাম, কত 110 যদি ভোল্ট, তাহলে বলছে I2 আমাদের কত হবে। তো এখানে আগে আমি আরটা বের করে নিচ্ছি, কারণ আর তো আর চেঞ্জ হয় না, সেই আরটা এখানে বসিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা বের করে নেব, কারণ আর হচ্ছে কনস্ট্যান্টই থাকবে। তো আমরা ওহমের সূত্র থেকে কি জানি, যে ভি ইজ ইকুয়াল টু আই আর। ঠিক আছে, উই নো দ্যাট, এটা হচ্ছে গিভেন, এটা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমরা যেটা জানি। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই তোমার হয়ে গেল আই। তাহলে ভি কত এখানে 220, আর আই কত এখানে 1, তার মানে কি হলো 220 ওহম। আবার আবার আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে দেখো আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, আর এর ভ্যালু তো চেঞ্জ হবে না, কিন্তু এবার 110 এর সঙ্গে যুক্ত করে দিলাম, 220 কেটে গেল, তাহলে 11 দিয়ে 22, 1/2 সমান 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে যেটা আনসার হলো, যে অতএব তড়িৎ প্রবাহ হবে, অতএব তড়িৎ প্রবাহিত হবে কত 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝা গেল আশা করি। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই কি বলছে, কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু যদি এখানে বলছে যে আমাদের দেখো বলছে কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা মৌল যদি নির্গত হয় তবে নতুন মৌলের সৃষ্টি হয় না, এটা ব্যাখ্যা করতে বলছে। তো দেখি কি তাহলে করা যাবে, যে আমাদের আলফা কণা, তাহলে চলো শুরু করি কিভাবে এটাকে আমরা ব্যাখ্যা দেব। তো দেখো আমরা জানি তেজস্ক্রিয় বিকিরণের ফলে, দেখো আমরা জানি তেজস্ক্রিয় বিক্রিয়ার ফলে পরমাণু নিউক্লিয়াস থেকে গ্যাস থেকে আলফা বিটা গামা, ঠিক আছে, এই তিনটা কণা নির্গত হয়। আলফা কণার অর্থ হলো হিলিয়াম 24, অর্থাৎ একযোগে দুটি প্রোটন ও দুটি নিউট্রন নির্গত হয়।
তাই পরমাণুটির পরিবর্তন লক্ষ্য করা যায় ঠিক আছে। তবে গামা কোনো কণা নয়, শুধুমাত্র একটি শক্তি যা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে বেরিয়ে আসে। তাই পরমাণুর পরিবর্তনও ঘটে না ঠিক আছে, বোঝা গেল আশা করি। কারণ আমাদের যে কোনো পরমাণুর মৌলিক ধর্ম কিসের দ্বারা নির্ধারিত হয়? প্রোটন দ্বারা। এবার প্রোটন যদি পরিবর্তন হয় তাহলে তো পরমাণুটির মৌলিক ধর্ম পরিবর্তন হবে, তাই না? তো প্রোটন, এক্ষেত্রে প্রোটন চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে তো প্রোটন কোনো কণাই নির্গত হচ্ছে না বেসিক্যালি। এটা হচ্ছে, মনে করো যে তোমার যদি কেউ আঙুল কেটে দেয় তাহলে তো তুমি চিৎকার করবে। তো আঙুল যে কেটে গেল, ওই আঙুলটা হচ্ছে আলফা, কিন্তু ওই আঙুলটা কাটার পরে তুমি যে চিৎকারটা করবে, সেই চিৎকারটা হচ্ছে তোমার গামা। কিন্তু চিৎকারের ফলে তো তোমার শারীরিক দিক থেকে কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আঙুলটা কেটে দেওয়াতে চেঞ্জ হয়েছে। তো আঙুলটা কেটে দেওয়াটা হচ্ছে আলফা, তাই ওর মৌলিক ধর্মের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ পরমাণুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু গামার কণার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। ঠিক আছে, তো আলফা নির্গত হওয়ার পরে একটা গামা নির্গত হবে, কারণ তার যে শক্তি মানে হায়ার শক্তি স্তরে চলে যায়, সেটা ছেড়ে সে আবার নিজস্ব শক্তি স্তরে ফিরে আসে। এটাই হচ্ছে এর কনসেপ্ট। চলো এবার নেক্সট কোশ্চেন কি বলছে, যে আমাদের বলছে ডোবে রাইনারের তড়িৎ সূত্রটি লেখো। আর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন এর জারণ ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় আর কি, 2+1। তাহলে ডোবে রাইনারের তড়িৎ সূত্র খুবই সোজা, দেখো লেখার চেষ্টা করছি। ডোবে রাইনারের তড়িৎ সূত্র, ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, ঠিক আছে, ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র, চলো তাহলে এবার দেখি কি বলছে। ডোবে রাইনারের ত্রয়ী সূত্রটা হচ্ছে, দেখো এগুলো তো কমন জিনিস না, তোমাদের পড়ে রাখতে হবে আর একটু বুঝে রাখতে হবে যে কি বলতে চাচ্ছে। তো দেখো, যে ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পরপর সাজালে মধ্যের মৌলটির পারমাণবিক গুরুত্ব হবে অপর দুটি মৌলের গড়ের সমান। যেমন উদাহরণ যদি আমি বলি, দেখো উদাহরণ কি হতে পারে, উদাহরণ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23, এর হচ্ছে 39। তাহলে এটার মানে হচ্ছে যে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে কিছুটা সাদৃশ্য আছে, ওই জন্য এদেরকে পরপর সাজালাম। তাহলে এই যে মধ্যের মৌলটার পারমাণবিক গুরুত্ব হবে এটার আর এটার গড়ের সমান। তাহলে গড় কি করে বের করে, 39 + 7/2, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে।
তাহলে এটা কত হবে? তোমার হচ্ছে 6 4 46/2 সমান সমান 23। এই যে দেখো 23 হলো 23। তাহলে এতে ডোবেরাইনারের খুব খুশি। তো যাই হোক, ডোবেরাইনার একটা নতুন জিনিস আবিষ্কার করতে পেরেছে। তবে বিষয়টা হচ্ছে যে এটা বেশি পেয়ারও সাজাতে পারে না, 3 থেকে 4টা পেয়ার সাজাতে পেরেছে, সে অর্থে কিন্তু এই যে সূত্রটা এটা একটু মানে অতটা হিট হয়নি যতটা ম্যান্ডেলি। তো যাই হোক, আমাদের এটা লিখতে বলেছে 2 মার্কের জন্য, আমাদের 2 মার্ক আমাদের। আজকের মতো তাহলে টাটা, নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে।